শিক্ষার্থী বন্ধুরা, রসায়নের ধারাবাহিক অধ্যায়ভিত্তিক সাজেশন এবং গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাসে আজকে তোমাদের জন্য থাকছে রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এই অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র 3টি সৃজনশীল প্রশ্ন সলভ করে দিব, যেই প্রশ্নগুলো পড়লে অবশ্যই তোমার স্কুল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা সব পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পাবা। এবং আমি শিখিয়ে দিব কিভাবে খুব সহজে তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা, এবং কনসেপ্ট ক্লিয়ার করে দিব এবং শিখিয়ে দিব টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে খুব সহজে প্রশ্নগুলোর নির্ভুল উত্তর করতে পারবে। তাহলে আজকে যে আমি সৃজনশীল প্রশ্নটা তোমাদের সলিউশন করে দিব, এই প্রশ্নটা তুমি যদি পারো, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা প্রথম প্রশ্ন। এরকম আরো 2টি প্রশ্ন তোমাদের সলভ করে দিব। 3টি প্রশ্ন করলেই এই অধ্যায় থেকে তোমার আর কোনো কিছুই বাদ পড়বে না, তুমি সব কিছু কমন পেয়ে যাবা। এবং এই প্রশ্নটা তুমি যদি সলভ করতে পারো, এই প্রশ্ন একটি প্রশ্ন সলভ করলে বা একটি প্রশ্ন পড়লে তোমার এরকম যত প্রশ্ন আছে সব তোমার কভার হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রশ্নটা দেখি এখানে কি এসেছে। এখানে এই অধ্যায় থেকে যে প্রশ্নটি আসবে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি প্রশ্ন দেখো, অসংখ্যবার বোর্ডে এসেছে, অসংখ্য বোর্ড পরীক্ষায় এসেছে, বিগত 10 বছরে এটি বারবার এসেছে। তাহলে এখানে তোমাকে কয়েকটি মৌলের পারমাণবিক সংখ্যা অথবা কয়েকটি মৌল দেওয়া থাকবে, সেই মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে বলবে। এখান থেকে তোমাদের সবগুলো আসবে না, তোমাদের পরীক্ষায় যে কোনো একটি বা দুটি আসবে। হয় পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ আসতে পারে, অথবা আয়নীকরণ শক্তি আসতে পারে, অথবা ইলেকট্রন আসক্তি, অথবা তড়িৎ ঋণাত্মকতা, যে কোনো একটি অথবা যে কোনো দুটি ব্যাখ্যা করতে বলবে। এখন আমরা যদি পারমাণবিক ব্যাসার্ধ দেখি, তুমি যদি পারমাণবিক ব্যাসার্ধ বের করতে পারো, বাকি ক্রমগুলো তুমি বের করে ফেলতে পারবা। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের যে 3টি মৌল দেওয়া আছে, সেই 3টি মৌলের ক্ষেত্রে দেখো, প্রথমে আছে অক্সিজেন 8। এখানে কি দেওয়া আছে, মৌলগুলোর XYZ এগুলো প্রতীকী নাম, এবং এখানে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা। এখানে দেখো বন্ধুরা, এখানে দেখো X 8 নাম্বার পারমাণবিক সংখ্যা কোন মৌলের? অক্সিজেন। দেন আছে 12 ম্যাগনেসিয়াম। দেন কি আছে? ফসফরাস। এখন এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য আমাকে কি করতে হবে? তুমি যদি এই প্রশ্নে ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে তুমি সুন্দর করে তোমার খাতায় লিখবা 1 নং প্রশ্নের গ এর উত্তর, অথবা উপরে 1 নং প্রশ্নের উত্তর তুমি মিডল পয়েন্টে গ দিবা, খাতার দিয়ে তুমি উত্তর শুরু করবা। দেন এখানে কি করবা, প্রথমে এই প্রশ্নের উত্তর করার সময় আমি যদি লিখি উদ্দীপকে বর্ণিত XYZ মৌলটি অক্সিজেন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ নিচে বিশ্লেষণ করা হলো। এরপরে প্রথমেই এই ধরনের প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। তাহলে আমি এখন যদি এই মৌলগুলোর আমি ইলেকট্রন বিন্যাস করে নিই, তোমরা একটু দেখো, অক্সিজেন 1s2 2s2 2p 2 2 4 2p4 4 4 8। এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s কি হবে 6 7 8 10 আর 2 12। এরপরে যদি ফসফরাসের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 and 3s2 কয়টা হলো 3p 6 4 10 11 12 3p3 6 7 8 9 10 11 12 13 14 15 মিলে গেছে। প্রথমে আমাকে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পাশাপাশি তুমি মৌলগুলো কোন গ্রুপ এবং পর্যায়ে অবস্থিত সেগুলো পাশে লিখে ফেলবা। এখানে যদি আমরা লিখি
দেখো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে অক্সিজেন কোন পর্যায়, এখানে তোমরা লেখো পর্যায়। পর্যায় কত, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে শেষ হয়েছে ইলেকট্রন বিন্যাস, পর্যায় 2। এখানে পর্যায় কত, একটু ভালো করে খেয়াল করো, একটু লক্ষ্য করো। তৃতীয় শক্তি স্তরে শেষ হয়েছে, তাহলে পর্যায় 3। এখানেও পর্যায় কত, 3। তৃতীয় শক্তি স্তরে শেষ হয়েছে। এখন আমরা গ্রুপ নির্ণয় করব। অক্সিজেনের ক্ষেত্রে দেখো পি তে শেষ হয়েছে। আমরা যদি গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, যেই মৌলগুলো পি তে শেষ হবে, পি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রনগুলো যোগ, তাহলে পি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রন যদি আমরা যোগ করি 4+2, অক্সিজেনের ক্ষেত্রে 4+2 সাথে 10 যোগ করতে হবে, তাহলে কত হলো 16। এখানে কি হবে, গ্রুপ হবে কি, এগুলো তোমাকে লিখে নিতে হবে। গ্রুপ 16। এই মৌলের ক্ষেত্রে গ্রুপ কি হবে সে বন্ধুরা দেখো, গ্রুপ কি হবে দেখো, এস এর শেষ হয়েছে, এস এর শেষ হয়েছে, খুব সহজ, 2। এখানে গ্রুপ 16, এখানে গ্রুপ 2, এস এ যেই মৌলটি শেষ হবে সেখানে কোনো যোগ বিয়োগ করতে হবে না, তার উপরের ইলেকট্রন সংখ্যাটাই কি হবে, গ্রুপ সংখ্যা। আবার এই মৌলটি দেখো ফসফরাস পি তে শেষ হয়েছে, এর এই মৌলের ক্ষেত্রে অক্সিজেনের মতো সেম। এখানে যদি আমি ফসফরাসটা বের করতে যাই, এখানে কত আছে, পি তে আছে 3 প্লাস এস এ আছে কত, 2 প্লাস 10 সমান হবে গ্রুপ 15। তাহলে এখানে গ্রুপ হবে 15। গ্রুপ কি হবে 15। দেখো 3টা মৌলেরই আমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে নিলাম। এখন আমি খুব সহজেই বলে ফেলতে পারবো পারমাণবিক ব্যাসার্ধ কোনটি বড় কোনটি ছোট, বা পারমাণবিক আকার, কোন মৌলটির পারমাণবিক আকার বেশি কোন মৌলটির পারমাণবিক আকার কম, খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন দেখো কিভাবে বের করব। এখানে এই ধরনের প্রশ্ন তোমাদের খুব বেশি আসে, তোমাদের খুব বেশি ব্যতিক্রম বা জটিল প্রশ্নগুলো আসে না। এখানে দেখো খুবই সহজ, তুমি আগে এটা লেখার পরেই তুমি খেয়াল করবা কোনো একই পর্যায়ে অথবা একই গ্রুপের মৌল আছে কিনা। এখানে দেখো প্রত্যেকটা মৌল ভিন্ন ভিন্ন গ্রুপের, একটি 2, 16, 15 ভিন্ন ভিন্ন গ্রুপের। এখন যদি আমি এই মৌলগুলোর মধ্যে একটু খেয়াল করি, তুমি একটু লক্ষ্য করো বন্ধুরা, একটু লক্ষ্য করো, এই মৌলটির শক্তি স্তর আছে কয়টি, মাত্র 2টি, আর এই 2টি মৌলের শক্তি স্তর 3টি। তাহলে ধরেই নেওয়া যাচ্ছে যেহেতু শক্তি স্তরের সংখ্যা বেশি, তাহলে এই মৌলগুলো বড়, আর এখানে শক্তি স্তরের সংখ্যা কম, অর্থাৎ অক্সিজেন শক্তি স্তরের সংখ্যা কম। এই 3টি মৌলের ভিতর অক্সিজেন সবচেয়ে ছোট হবে, সবচেয়ে ছোট, তাহলে অক্সিজেনকে আমি সবচেয়ে শেষে রেখে দিলাম। এখন আমাকে খেয়াল করতে হবে ম্যাগনেসিয়াম আর ফসফরাসের মধ্যে কে ছোট কে বড়, এটা বের করে ফেলতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ছোট অক্সিজেন, শক্তি স্তরের সংখ্যা দেখেই আমি বুঝে ফেলছি। এখন এখানে দেখো ম্যাগনেসিয়াম এবং ফসফরাস কি একই পর্যায়ের মৌল। একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা কি করব, একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে শক্তি স্তর সংখ্যা একই, এখানেও 3টি শক্তি স্তর, এখানেও 3টি শক্তি স্তর। তুমি যদি এখানে অক্সিজেনকে ম্যাগনেসিয়ামকে তুমি যদি একটু ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, তুমি একটু দেখো ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম ড্র করলে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। দেন দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন হবে, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6 2 8টি ইলেকট্রন, তাহলে আমরা 8টি ইলেকট্রন দিয়ে নিলাম, 8টি ইলেকট্রন দিয়ে নিলাম। তৃতীয় শক্তি স্তরে কয়টি আছে, তৃতীয় শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন। এখন অনুরূপভাবে তুমি যদি ফসফরাসের কথা চিন্তা করো, অনুরূপভাবে ফসফরাসের কথা চিন্তা করো, সেম, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি, 8টি। কিন্তু তৃতীয় শক্তি স্তরে কয়টি দেখো, তৃতীয় শক্তি স্তরে 2টি, 3টি, 5টি, 2টি, 2টি, 4টি, 1 5টি। তাহলে এখানেও 3টে শক্তি স্তর, এখানেও 3টে শক্তি স্তর। এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে, বা তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আর এখানে ইলেকট্রন আছে মাত্র 2টি। তাহলে শক্তি স্তরের সংখ্যা একই, এই কারণে কেন, একই পর্যায়ের মৌল, শক্তি স্তরের সংখ্যা একই, কিন্তু এখানে কি ইলেকট্রন সংখ্যা যেহেতু বেশি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, আর এখানে ইলেকট্রন সংখ্যা যেহেতু কম, তাহলে চিন্তা করো ফসফরাসের কি হবে,
নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি হবে, কারণ এই 5টি ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি বেশি আকর্ষণ হবে এবং এই মৌলটি ছোট হয়ে আসবে। আর এখানে 2টি ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি কম আকর্ষণ করবে। এই মৌলটি এই কারণে ফসফরাসের চাইতে এই মৌলটি ফসফরাসের চাইতে কি হবে, বড় হবে। তাহলে আমি খুব সহজে বুঝে ফেলছি কি ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মধ্যে কোন মৌলটি ছোট হবে, অবশ্যই কি হবে, ফসফরাস ছোট হবে, তার চেয়ে বড় হবে কে, ম্যাগনেসিয়াম, কারণ ইলেকট্রনের আকর্ষণের কারণে। আর আমি সবচেয়ে ছোট মৌল এখানে সবচেয়ে ছোট লিখে রেখেছিলাম কি, অক্সিজেন। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখানে দেখো আমি পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম বের করে ফেললাম। পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রমে আমি কি বের করলাম, অক্সিজেন সবচেয়ে ছোট, দেন ফসফরাস, দেন ম্যাগনেসিয়াম। কেন, তুমি আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি যখন এই পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের ক্রম বের করে ফেলবা, এরপরে তোমার বাকিগুলো সলভ হয়ে গেছে। তোমার আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, 3টি সলভ হয়ে গেছে। 3টি পারমাণবিক আকার বা ব্যাসার্ধের, পারমাণবিক ব্যাসার্ধের বিপরীত। 3টি কি হবে, পারমাণবিক ব্যাসার্ধের বিপরীত। আচ্ছা, আমি ওটা পরে বলতেছি। এখন যদি আমরা পারমাণবিক ব্যাসার্ধের প্রশ্নটা আমি কিভাবে লিখব সেই বিষয়টা আগে আমি বুঝে নিই। পারমাণবিক ব্যাসার্ধের প্রশ্ন আসলে যদি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ণয় করতে বলে, তাহলে আমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করব, গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব, এখান থেকে আমি ক্রম বের করব এবং আমি এখানে লিখব কি, একই পর্যায়ের, দেখো একই পর্যায়ের মৌল, এরা একই পর্যায়ের মৌল, বাম থেকে ধীরে ধীরে ডানের দিকে গেলে পারমাণবিক আকার কমছে, কারণ কি নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বাড়ছে। এই কথাটা লিখব। লেখার পরে এবং একই গ্রুপ বা গ্রুপের ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বাড়ছে। তো এইভাবে আমি ক্রমটা বের করব এবং এখানে যেই কথাগুলো আমি বললাম বা যেই লজিকগুলো দিয়ে তোমাকে বুঝালাম, এগুলোই যদি তুমি ব্যাখ্যা আকারে লিখে দাও এবং ফাইনালি যদি তুমি ক্রমটা লিখে দাও, তাহলে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা। মূলত এখানে ইলেকট্রন বিন্যাস এবং ক্রম বের করা, এর উপরেই তোমার অলরেডি যদি 3 বা 4 নাম্বারের প্রশ্ন আসে, অলরেডি এই দুটো তুমি ইলেকট্রন বিন্যাস বের করতে পারছো এবং ক্রমটা সঠিকভাবে লিখতে পারছো, 4 নাম্বারের প্রশ্ন হলে তুমি 3 পেয়ে গেছো। আর এর বাইরে বাকি 1 নাম্বার তুমি এই যে বাকি কথাগুলো যে একটু সাজিয়ে লিখবে, এখান থেকে তোমার আসবে। এখন আমরা যদি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম দেখতে যাই, জাস্ট বিপরীত হবে। কিরকম হবে আমরা যদি একটু দেখি, কিরকম হবে। এখানে যদি আমরা আয়নীকরণ শক্তি দেখি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে, দেখো জাস্ট পারমাণবিক ব্যাসার্ধের উল্টো করে দেব, তাহলে সবচেয়ে বেশি কার, অক্সিজেন, দেন কি হবে, ফসফরাস, দেন ম্যাগনেসিয়াম। এরপরে যদি তুমি পারমাণবিক আয়নীকরণ শক্তির পর ইলেকট্রন আসক্তি লেখো, ইলেকট্রন আসক্তি লেখো, সেই ক্ষেত্রে কি হবে, একই, অক্সিজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম। তড়িৎ ঋণাত্মকতা, সেম, অক্সিজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম। জাস্ট পারমাণবিক ব্যাসার্ধ বের করে ফেলতে পারলে এই 3টা ক্রম নির্ণয় করা খুবই সহজ। তাহলে এই 3টা প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তুমি কি করবা, এইভাবে ইলেকট্রন বিন্যাস করবা, আয়নীকরণ শক্তি আসলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা লিখবা, ইলেকট্রন আসক্তি আসলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা, তড়িৎ ঋণাত্মকতা আসলে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লিখবা। 3টে সংজ্ঞা লিখবা এবং দেখিয়ে দিবা যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে, পারমাণবিক ব্যাসার্ধের মান বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। জাস্ট এই লাইনটুকু লিখে এই ক্রম দেখিয়ে দিলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। খুব সহজ। এইভাবে তুমি এই প্রশ্নটার অ্যান্সার করলে অবশ্যই তুমি তুমি যদি এই প্রশ্নটা বুঝে যাও, এই ধরনের যত সৃজনশীল প্রশ্ন আছে তুমি সলভ করে ফেলতে পারবা। আর তুমি যদি এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে তোমার যদি কনফিউশন থাকে এবং তুমি যদি বিস্তারিত জানতে চাও, তাহলে আরো ভিডিও আছে, বিস্তারিত ভিডিও আছে, তুমি সেখানে দেখতে পারো।
এর বাইরেও তোমার যদি কোনো কনফিউশন থাকে তুমি অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাকে সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে।